নমস্কার বন্ধুরা, আমি আগে একবার বলেছিলাম যে অপশনাল সাবজেক্ট নিয়ে একটা ভিডিও বানাবো। আমার মনে হয় ডাব্লিউবিসিএসের সাকসেস পাওয়ার মূল মন্ত্র হচ্ছে অপশনাল সাবজেক্ট। কারণ যে অপশনাল সাবজেক্টে ভালো নাম্বার তুলতে পারবে তার পক্ষে গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বিতে চান্স পাওয়া প্রায় শিওর হয়ে আসবে। কারণ আজকালকার দিনে এমসিকিউ পেপারে নাম্বার মোটামুটি সবাই প্রায় সেম তুলছে বা অনেকটাই তুলে নিতে পারছে, কিন্তু যারা চান্স পাচ্ছে প্রায় সকলেই একই মতো মোটামুটি একটা রেঞ্জের কাছাকাছি চলে যাচ্ছে। এই রেঞ্জের বাইরে বেরিয়ে টা কিন্তু ইজি নয়। মানে কেউ কনস্টিটিউশনে খুব ভালো হচ্ছে, তো কেউ জিওগ্রাফিতে খুব ভালো হচ্ছে। তো এই যে অনেকগুলো সাবজেক্ট, তো কেউ সব বিষয়ে ভালো হতে পারে না। তাই এই সব বিষয়কে ভালো না হয়ে যদি একটা এভারেজ জায়গায় দাঁড়াচ্ছে প্রত্যেকেরই, কারণ সবাই তো মানে মাস্টার হতে পারে কিন্তু সব বিষয়ে মাস্টার হতে পারে না কেউ। তো এই জন্য এমসিকিউ পেপারে কিন্তু একটা স্ট্যাগন্যান্ট জায়গার অবস্থা চলে এসছে। আর মেন এখানে কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েরাই সি অ্যান্ড ডি গ্রুপের জন্য এমসিকিউ খুবই প্র্যাকটিস করে। তাই এই গ্রুপে চান্স পাওয়ার জন্য বা এই বি গ্রুপে চান্স পাওয়ার জন্য অপশনাল সাবজেক্টটা সবচেয়ে ভাইটাল। বা আমি বলবো ডাব্লিউবিসিএসে চান্স পাওয়ার জন্য এই অপশনাল সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনাল সাবজেক্টটাকে ভালোভাবে ক্র্যাক করতে পারলে যথেষ্ট ভালো নাম্বার তোলা যাবে। এর আগে আমাদের যত সমস্যা হয়, বিভিন্ন ধরনের কনফিউশান চলে আসে। অপশনাল সাবজেক্ট চুজ করব কি, বা চুজ করে নিয়েছি সেটা ঠিক আছে কি না, এই ধরনের নানা ধরনের কনফিউশান আছে। কোনো সার্টেনিটি নেই, মানে ওটা নিয়ে স্টিক করে থাকতে পারবো কি পারবো না, এই নিয়ে বিভিন্ন কনফিউশান আছে। সেই কনফিউশান আমি সব ক্লিয়ার করব আস্তে আস্তে। তার আগে আমাদের জানা দরকার আছে হোয়াট ইজ অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্টটা কী বা কেনই বা আমরা নেব, এগুলো কিন্তু আগেই জানা দরকার। অপশনাল সাবজেক্ট হলো এমন একটা সাবজেক্ট নিতে হবে আমাদেরকে ডাব্লিউবিসিএসের এ বি গ্রুপ ক্লিয়ার করার জন্য একটা 400 নম্বরের সাবজেক্ট নিতে হয়, যেখানে কোশ্চেন আসে অনার্স লেভেল থেকে মাস্টার লেভেল পর্যন্ত। মানে সাপোজ আমি যদি জিওগ্রাফি নিই, জিওগ্রাফির গ্র্যাজুয়েশনে যে অনার্সের সিলেবাসটা আছে সেটা প্রায় 90% আসবে, প্লাস মাস্টারের 20% সিলেবাস আসবে। সেটা মানে এবারে কেউ ফিজিক্স নিতে পারে, ম্যাথ নিতে পারে, একইভাবে গ্র্যাজুয়েশন এবং বা অ্যানথ্রোপোলজি নিউক যাই নুক, তার গ্র্যাজুয়েশন ও মাস্টারের কম্বিনেশন করে একটা সিলেবাস কিন্তু তৈরি আছে, যেটা পিএসসির ওয়েবসাইটে ইজিলি পাওয়া যাবে। এই অপশনাল সাবজেক্ট আমি বললাম যে গ্রুপ এ বির জন্য দরকার, এবং এই অপশনাল সাবজেক্ট কেন আমরা চুজ করব এটাও আমি বললাম যে এ বি গ্রুপের মানে চান্স পাওয়ার জন্য। আমরা জানি এ বি গ্রুপ হচ্ছে সবচেয়ে প্রেস্টিজিয়াস জব, সবচেয়ে বড় বড় পোস্ট পেতে গেলে এ বি গ্রুপ ক্র্যাক করতে হয়। আর এই এ বি গ্রুপ ক্র্যাক করার চেয়েও সবচেয়ে বড় কথা ডাব্লিউবিসিএস ক্র্যাক করা কিন্তু অনেকটা ইজি সি গ্রুপ, সি বা ডি গ্রুপের তুলনায় এ বি গ্রুপে। কারণ অপশনাল বেশিরভাগ ছেলে নেয় না। এই ক্ষেত্রে অপশনাল না নেওয়ার জন্য কম্পিটিশানটা একটু মানে কম হয় কম্পারেটিভলি। তাই অপশনাল সাবজেক্ট চুজ করা একটা ওয়াইজ ডিসিশন হবে। আর প্রথম দিকে নিলে এটা মনে হয় আমার মনে হয় এটা বেনিফিশিয়াল হবে। এই চুজিং অফ অপশনাল ইজ এ ভাইটাল ডিসিশন। ডাব্লিউবিসিএস পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করবে তোমার ডাব্লিউবিসিএসটার জন্য যে অপশনাল সাবজেক্টটা চুজ করেছো সেটা ঠিক চুজ ছিল কি ছিল না। এবং এই অপশনাল সাবজেক্ট চুজ করতে গেলে বা যারা চুজ অলরেডি করে নিয়েছো তারা দেখবে অনেক কনফিউশনের মধ্যে যাচ্ছে। বিভিন্ন ধরনের কনফিউশন আসে, যেমন আমি প্রথমে বলি এটাই নাম্বার বেশি উঠবে কি উঠবে না, যেটা আমাদের সবার মধ্যেই চলে। যারা আমরা ইনিশিয়াল স্টেজে বা যখন পরিপূর্ণতা পাইনি বা প্রিপারেশনের স্টার্টিং পয়েন্টে থাকি, এই ধরনের কনফিউশন আসে। যেমন আমি প্রথমেই বললাম যে নাম্বার বেশি উঠবে কি না, এটা কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট। ইন্টারেস্ট পাবো তো, বইটা পড়লাম, সাপোজ আমি হিস্ট্রি কোনো দিন পড়িনি বা বাচ্চাবেলায় পড়েছিলাম, বা আমি সাইকোলজি নিচ্ছি, এটা আমি পারবো তো, আমি সায়েন্স নিয়েছিলাম, আমি জিওগ্রাফিটা পারবো তো, বা ইন্টারেস্ট পাবো তো, এতে ইন্টারেস্ট আসবে তো আমার, সেই জায়গাটা কিন্তু একটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টসদের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট করে। তা আরও বিভিন্ন ধরনের কনফিউশন, যেমন সিলেবাসটা কার ছোট কার বড়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক ক্যান্ডিডেট যারা সিলেবাসটা স্কেল দিয়ে মাপে। এইভাবে স্কেল দিয়ে মাপলে যদিও হয় না, তাও মানে একটা ভ্যালিড পয়েন্ট যে সিলেবাসটা মানে যথেষ্ট ছোটো না, অনেকটা হিউজ ভাস্ট সিলেবাস। যদি কারণ ছোটো সিলেবাস হলে আমি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো, আর বড় সিলেবাস হলে আমি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো না। এক্ষেত্রে বলে রাখি সিলেবাসটা কিন্তু স্কেল দিয়ে মাপাটা সঠিক হবে না। আবার আসে আরও কনফিউশন, যেমন টাইমে শেষ করতে পারবো তো সিলেবাসটা, মানে যেটা আমি বললাম সিলেবাসটা ছোটো বা বড়ো, সেটার চেয়েও বড়ো কথা টাইমে আমি সিলেবাস করতে পারবো কি না, এই একটা কনফিউশন আসবে।
বা যে সাবজেক্টটা আমি চুজ করলাম তার অ্যাভেলেবেল মেটেরিয়ালস আছে তো, মানে মার্কেটে আমি যদি কলেজ স্ট্রিটে যাই সেই সাবজেক্টটার মেটেরিয়ালসগুলো পাবো না পাবো না, বা কোনো সিনিয়র দাদার কাছ থেকে পাবো কি পাবো না, বা কোনো টিউটর অ্যাভেলেবেল আছে কি নেই, মানে কোনো টিউশন মাস্টার আমি কি নিতে পারি, বা কোনো দাদার কাছ থেকে গাইডেন্স এই বিষয়ে পাবো আমি। বা যদি আমি আরও মানে আরেকটু কয়েকটা এক্সপ্লেন করে বলি কনফিউশন যেগুলো আসে আমাদের মধ্যে মেনলি, এই সিনিয়রদের ট্রেন্ডসটা কী, মানে যে যারা চান্স পাচ্ছে তারা কী কী সাবজেক্ট নিচ্ছে, বা যারা মানে আমার যেখানে কোনো কোচিং ইনস্টিটিউটে আমি পড়ছি, বা কোনো পার্শ্ববর্তী যারা নেবার্স আছে যারা কম্পিটিটিভ লাইনে আছে, তারা তারা কী অপশনাল সাবজেক্টটা নিচ্ছে সেটাও কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট করে। এছাড়াও আমি যে অপশনাল সাবজেক্টটা নেব সেটা বাংলা ভার্সানে নেব না ইংলিশ ভার্সানে নেব, বা ইংলিশ ভার্সানে নিলে কি বেশি নাম্বার উঠবে না বাংলা ভার্সানে নিলে বেশি নাম্বার উঠবে, বা ইংলিশ ভার্সানটা আমি আদৌ পারবো তো, এই ধরনের কনফিউশনে আমাদের পুরো ভর্তি। কিন্তু এই কনফিউশনগুলো প্রত্যেকটাই কিন্তু ভ্যালিড, প্রত্যেকটাকেই জবাব দেওয়া আমার মনে হয় জরুরি, কারণ প্রত্যেকটা পয়েন্ট কনফিউশনগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু একটা ভালো সাবজেক্ট চুজ করা যায় না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এই কোন সাবজেক্টটা নেওয়া যাবে বা নেওয়া উচিত সেগুলো তো আমি জবাব দেবই, তার আগে এই 2020 যে মেন্স এক্সাম হয়ে গেল তাতে মোটামুটি একটা রাফ এস্টিমেশন আমি দিচ্ছি, যেখানে কত অপশনাল সাবজেক্ট মানে কতজন ক্যান্ডিডেট কী ধরনের অপশনাল সাবজেক্ট নিয়েছে আমি সেটা বলবো। আমরা জানি লাস্ট পিএসসিতে যে এক্সামটা মানে 2019 যেটা মেন্স হয়েছিল প্রায় 16,000 স্টুডেন্টদের ডেকেছিল, কিন্তু নতুন দেবাশ স্যার আসবার পর মানে এই সংখ্যাটা কিন্তু অনেকটা ড্রাস্টিক্যালি কমিয়ে দেয়। সেক্ষেত্রে আমরা জানি মানে বিলো 5,000 স্টুডেন্ট কিন্তু 2020-তে ডেকেছিল, কোথায় 16,000 কোথায় 4,000, মানে প্রায় অ্যারাউন্ড 4,000 ডেকেছিল। 25% মানে ক্যান্ডিডেটদেরকে মানে এক্সাম দেওয়ার জন্য ডেকেছিল। এই যে এক্সাম নিয়েছিল তার আমি এই ডেটাটা পেয়েছি, আগে সোর্সটা বলে দিই নাহলে বলবে আমি মন গড়া বসিয়ে দিলাম। এই সোর্সটা হচ্ছে যেটা মেন এক্সামের যে শিডিউল দিয়েছিল সেখানে প্রত্যেকটা অপশনাল ওয়াইজ কত ক্যান্ডিডেট আছে তার স্কুল আলাদা আলাদা করেছিল। তো সেই হিসাবে প্রত্যেকটা স্কুলের এগেনস্টে যে অ্যানথ্রোপোলজির এই স্কুলটা পুরোপুরি দেওয়া হয়েছিল, বা হিস্ট্রির জন্য এই স্কুলটা দিয়েছিল। ওই যে ক্যান্ডিডেটগুলো নাম্বার আমি ওখান থেকে কালেক্ট করে এই একটা রাফ এস্টিমেট কিন্তু বানিয়েছি। যেমন অ্যানথ্রোপোলজিতে 1,307 স্টুডেন্ট ছিল। যদি তুমি যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই জানো যে অ্যানথ্রোপোলজির একটা হিউজ ডিমান্ড আছে, কারণ এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, সিরিয়াসলি ইন্টারেস্টিং সাবজেক্ট এটা, এবং ইজি এবং ম্যাটেরিয়ালসও অ্যাভেলেবেল। এই জন্য অ্যানথোলজি সাবজেক্টের প্রতি প্রচুর ক্রেজ আছে স্টুডেন্টদের মধ্যে, স্পেশালি যারা সায়েন্স বেসড তাদের মধ্যে এই সাবজেক্টের প্রতি প্রচুরই ইন্টারেস্ট আছে। আবার হিস্ট্রি আর একটা মানে পপুলার সাবজেক্ট ইন ডাব্লিউবিসিএস, কারণ আমাদেরকে জানি আমরা মেন্সে 100 মার্কস পাচ্ছি অপশনালের জন্য, প্লাস প্রিলিমিনারিতে 50 মার্কস আছে হিস্ট্রি। এই নাম্বারটাকে ইজিলি ক্র্যাক করার জন্য অনেক স্টুডেন্ট এই সাবজেক্টটাকে প্রেফার করে। তো আমি এটার সাথে সহমত নই, তবে সে বিষয়ে আমি এক্সপ্লেন করব পরে। তবে এই ট্রেন্ডটা কিন্তু আমরা দেখি, হিস্ট্রি কিন্তু একটা প্রচুরই পপুলার সাবজেক্ট যেখানে প্রচুর স্টুডেন্ট নিয়ে থাকে। আর একটা সাইকোলজি সাবজেক্টটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, কারণ এখানে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারা যায় এবং হিউম্যান সাইকোলজি সম্পর্কে অনেকটা আন্ডারস্ট্যান্ডিং হয়, এবং সিলেবাসটাও অনেকটা ছোট বলে সবাই বলে, এবং সত্যি একটু সিলেবাসটা ছোট, যদিও আমি এর ডেপথে বলতে পারবো না কারণ সাইকোলজি আমার সাবজেক্ট নয় বা অপশনাল সাবজেক্ট নয়, কিন্তু এই সাবজেক্টটাও একটা অ্যানাদার পপুলার সাবজেক্ট। জিওগ্রাফি মানে খুবই ফেমাস সাবজেক্ট, মানে এটা ইউপিএসসির জন্য বা ডাব্লিউবিসিএসের জন্য তো খুবই উপকারী, এটা আমি বলবো। আর একটা আছে সোশিওলজি, এতে প্রায় 221 স্টুডেন্ট দেয়। আমি এইগুলোরই একটা গ্রাফ করেছি, সেই গ্রাফটাও আমি দেখাবো এর পরবর্তী স্লাইডে। এবং পলিটিক্যাল সায়েন্সও নেয় অনেক স্টুডেন্ট। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখি, এই ক্ষেত্রে কিন্তু 400 নাম্বারের মধ্যে অনেকটা নাম্বার কিন্তু আমরা কনস্টিটিউশনে পড়ে নিচ্ছি, কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো এখানে কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনটা পড়তে হয়, যেটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সে আমরা গ্র্যাজুয়েশনে পড়িনি। তবে এই যে ইন্টারন্যাশনাল রিলেশনটা পড়বো সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে কানেক্টেড, তাই এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা জানি কিছু থিওরি পড়তে হয় নতুনভাবে, বাকি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্টটা সেটা আমরা অলরেডি লক্ষ্মীকান্তের পড়ে একদম মানে লক্ষ্মীকান্ত আমাদেরকে পুরো ভালোভাবে পড়তে হবে। সেই ক্ষেত্রে এই পার্টটা
যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনটা, সেটা কিন্তু খুবই ইজি হয়ে যায়, কারণ লক্ষ্মীকান্তের মতন একটা ভালো বই মার্কেটে অ্যাভেলেবেল। সেই জন্য এই বেঙ্গলি এইটাও কিন্তু একটা পপুলার সাবজেক্ট, কিন্তু বলবো খুব একটা বেশি স্টুডেন্ট এখানে দেখছো না, কিন্তু অনেক স্টুডেন্টই বাংলা নিয়েছে এবং বাংলা থেকে অনেকেই পেয়েছে আমার জানাশোনা। এবং ম্যাথ এবং ফিজিক্স, বেঙ্গলি, ম্যাথ, ফিজিক্স, এই তিনটে সাবজেক্ট মিলে টোটাল 299 এক্সাম মানে দিয়েছিল এই বছর অপশনালে, এই বছরের জন্য আর কি মেন্সে। কিন্তু আমি 199 নিয়েছি, এটা একটা গড়ে, কারণ একটা স্কুলে 299 এই তিনটে সাবজেক্টে দিয়েছিল, তাই আমি একটা এভারেজ করেছি। তবে এর মধ্যে যে 100টা আমি লিখেছি বেঙ্গলিতে, সেটা কিন্তু বেঙ্গলিতে আমার মনে হয় আরও অনেক বেশি, প্রায় 200-এর কাছাকাছি হবে। আর ম্যাথ অ্যান্ড ফিজিক্স মিলে অ্যারাউন্ড 100 আমার হবে বলে মনে হচ্ছে। আরও বাকি এছাড়াও অনেক সাবজেক্ট আছে যেগুলোতে মিনিমাল নাম্বার আছে বলে, যেমন এগ্রিকালচার আছে, উর্দু আছে, আরও অনেক কিছু সাবজেক্ট আছে, আমি সেগুলো নিয়ে আর কিছু বলবো না। তোমরা এই সাবজেক্ট, এই যে স্লাইডটাতে দেখতেই পাচ্ছ যে এখানে আমি যে ডেটাটা দিয়েছিলাম তার একটা বার গ্রাফ দিয়েছি। এই বার গ্রাফের সাহায্যে আমরা মানে ইজিলি প্রত্যেকটা সাবজেক্ট, যে মেজর সাবজেক্ট আছে এবং তাদের স্ট্যাটাসটা কী সেটা কিন্তু বুঝতে পারলাম। এই ছবি দেখে আমরা অবশ্যই বলতে পারবো যে অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি ইজ দ্য মোস্ট পপুলার সাবজেক্ট। তবে এই ক্ষেত্রে আমি বলবো যে এই সাবজেক্টগুলো তো আছেই, অন্যান্য সাবজেক্টগুলো সম্পর্কে একটু জ্ঞান নিয়ে রাখা ভালো। তবে ডাব্লিউবিসিএসে এই সাবজেক্টগুলোই কিন্তু বেশি নেয়, আমি সেটা ডেটার সাহায্যে বুঝিয়ে বললাম। একটু আগে আমি বলছিলাম যে বিভিন্ন কনফিউশন আছে, এই কনফিউশনগুলো যতক্ষণ না আমরা ক্লিয়ার করছি ততক্ষণ আমি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো না, কারণ কনফিউশনগুলোকে আমাকে ক্লিয়ার করতে হবে। আমি আগে কী কী কনফিউশন বলেছিলাম সেগুলো একটা করে কনফিউশন বলবো এবং তার কি সলিউশন হতে পারে একটা সাজেশন দিতে পারবো। তবে এই ক্ষেত্রে সাজেশন দেওয়ার আগে আমি কিন্তু একটা মানে ডিক্লারেশান দিয়ে দিয়েছি, প্লিজ আমাকে কেন পৃথিবীর কাউকে ব্লাইন্ডলি ফলো করবে না। যখন আমি যে কথাগুলো বলছি জাস্ট একটা গাইডেন্স হিসাবে নিতে পারো। আমি যেটা বলছি সেটাই বেদবাক্য বা সেটাই সত্য বলে মেনে নেবে, এটা কিন্তু জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন নেবে। আমি তাই বলছি ব্লাইন্ডলি ভরসা কাউকে করবে না, আমি বলছি আমাকেও করবে না। আমি যেগুলো বলছি সেই ডেটাগুলো মিলিয়ে নেবে, সেই ক্ষেত্রে সেটা হেল্পফুল হতে পারে, কিন্তু আমি পুরো ডিসিশনটা তৈরি করে দেবো এটা কিন্তু হতে পারে না। তো আমি ফার্স্ট কী বলেছিলাম যে নাম্বার বেশি উঠে কিনা সেটা নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের কনফিউশন আছে, কোন সাবজেক্টটা নিলে বেশি নাম্বার উঠবে। তো সেক্ষেত্রে আমি বলি পিএসসি কিন্তু এই ধরনের কোনো ডেটা দেয় না, ইউপিএসসিতে দেয় কিন্তু, যে কোন সাবজেক্টে কতজন ক্যান্ডিডেট পেলো, কত নাম্বার হাইয়েস্ট উঠেছে বা লোয়েস্ট কতজন কোন সাবজেক্টে পেয়েছে, সেই ডেটাটা কিন্তু ইউপিএসসিতে অ্যাভেলেবেল। কিন্তু পিএসসির ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ডেটা দেয় না। এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারো বা সত্যিকারের ডেটাটা নেই কিন্তু। তবে এটা জানবার একটা উপায় হলো, যেখানে প্রিপারেশন নিচ্ছ মানে গভর্নমেন্ট জবের জন্য, বা যেই দেখবে এই ক্ষেত্রে পরীক্ষা দিতে যাবে না যখন, সেক্ষেত্রে দেখবে কিছু কিছু বন্ধু তৈরি হয়ে যায়, কারণ পাশের বেঞ্চের সাথে কথা বলে বা যাদের সাথে কথা বলছো বা যাদের সাথে টিউশনে পড়ছো তারা কী ধরনের সাবজেক্ট নিয়েছে বা সিনিয়র দাদারা কী কী সাবজেক্টটা পেয়েছে সেই জায়গাটা কিন্তু দেখতে হবে। এক্ষেত্রে আমি বলছি যে আমার যেটা আইডিয়া, অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে বলতে পারি অ্যানথ্রোপোলজি থেকে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পায়, বা জিওগ্রাফি থেকে অনেক স্টুডেন্ট পায়, কিছু স্টুডেন্ট সাইকোলজি থেকেও পায়, সোশিওলজি থেকেও পায়, এগুলো এভারেজ পায়, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অ্যানথ্রোপোলজি থেকে পায়। কিন্তু আমি এটা বললাম বলে অ্যানথ্রোপোলজি থেকে বললাম বলে এটা কিন্তু আবার তোমরা ব্লাইন্ডলি সাপোর্ট করে নিও না। মানে কেন বলছি অ্যানথ্রোপোলজিতে বেশি পাওয়ার একটাই কারণ হচ্ছে, অ্যানথ্রোপোলজিতে তুমি ডেটাটা দেখলেই বুঝতে পারবে যে অ্যানথ্রোপোলজিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট নিচ্ছে। তো বেশি স্টুডেন্ট নিলে বেশি সাকসেস পাবে, এটা কিন্তু মানে এক্সপেক্টেড। সেক্ষেত্রে কিন্তু বেশি নিচ্ছে বলে বেশি পাচ্ছে, এটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে। সেটা আমি জাস্ট একটা তোমাকে বললাম, অ্যানথ্রোপোলজিতেও পায়। তবে হিস্ট্রিতে কিন্তু ইনিশিয়াল স্টেজে যতটা পেতো, মানে দেখবে ইতিহাসে কিন্তু অনেকেই পেতো প্রথমের দিকে, 2014 সাল, 15 সাল, 16 সাল বেশিরভাগ কিন্তু হিস্ট্রি ছিল। কিন্তু এই ট্রেন্ডটা অনেকটা ঘুরে গেছে অন্যান্য সাবজেক্টের দিকে। যখন হিস্ট্রিতে কিন্তু আগে কিন্তু নাম্বার কাট আপ কিন্তু অনেকটা কম উঠতো, কিন্তু এখন যেহেতু যেখানে হাই কাট আপ সেক্ষেত্রে কিন্তু অনেকটা নাম্বার অপশনালে তুলতে হচ্ছে, নাহলে কিন্তু পাবে না। সেই ক্ষেত্রে হিস্ট্রিটাও কিন্তু একটা ভালো সাবজেক্ট, কিন্তু সেটা একটা চেক করে নিতে পারো। তারপরে আমি সেকেন্ড কী কনফিউশন বলেছিলাম, আমার ইন্টারেস্ট আসবে কি না, আমি হিস্ট্রি নেব না জিওগ্রাফি নেব না অ্যানথ্রোপোলজি নেব, সেটা ডিপেন্ড করবে। আমি জিন্দগিতেও অ্যানথ্রোপোলজি পড়িনি, আমার অ্যানথ্রোপোলজি সাবজেক্ট সম্পর্কে একটু আমি জানবো, না জানলে তো আমি জানতে পারবো না ইন্টারেস্ট আসবে কি আসবে না। সেই ক্ষেত্রে
আমার সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট আসবে কি না সেটা জানা জরুরি। কীভাবে জানবো? আমার সাপোজ হয়তো আমি মানে জিওগ্রাফিতে গ্র্যাজুয়েশন করেছি, আমার অবশ্যই গ্র্যাজুয়েশনে জিওগ্রাফি নেওয়া, এই অপশনাল নেওয়াটা উচিত, মানে জিওগ্রাফিটা। কিন্তু আমি জিওগ্রাফিটা কোনো রকমে পড়ে পাস করে গেছি, সেক্ষেত্রে আমার কোনো ইন্টারেস্টই নেই। জিওগ্রাফিটা আমি পড়েছি, মানে ফেল করতে করতে বেঁচে গেছি, কোনো রকমে কোনো পড়তে তো ইচ্ছেই হতো না। যাই পড়তাম ভনতুনেন থিওরির পড়ি, যাই বাজে লাগতো। প্লেট টেকটনিক্স থিওরি পড়ি, সেটাও ভালো লাগতো না। সেক্ষেত্রে কিন্তু আমি বুঝেও আমার ইন্টারেস্ট লাগতো না, সেক্ষেত্রে কিন্তু জিওগ্রাফিটা না নেওয়া উচিত। বা অ্যানথ্রোপোলজিতে কী আছে সাবজেক্ট ম্যাটার জানলাম না, ইন্টারেস্ট নেই। বা আমার সাইকোলজির সময় মানুষের বিহেভিয়ার সম্পর্কে জানার কোনো বিন্দুমাত্র ইচ্ছে নেই। আবার অনেকের আছে ইন্টারেস্ট আছে, আমি জিওগ্রাফির পাহাড় পর্বত সম্পর্কে জানবো, তার কীভাবে হচ্ছে পাহাড়টা সৃষ্টি বা পর্বতটা সৃষ্টি সেটা সম্পর্কে জানার ইচ্ছে আছে, সেক্ষেত্রে কিন্তু জিওগ্রাফি সাবজেক্টটা নেওয়া বেটার হবে। আবার অনেক ছেলের আছে বেঙ্গলি লিটারেচারটা সম্পর্কে তার মানে এক তো মানে হেরিডিটারি পেয়ে যায়, অনেকের দেখবে ফ্যামিলিতে বাংলা সাহিত্য নিয়ে খুবই চর্চা আছে, তারা বাড়িতেও হয় এবং তার নিজের বিভিন্ন উপন্যাস সে পড়তে ভালোবাসে, সেক্ষেত্রে কিন্তু বা বাংলায় অনার্স করে এসে বাংলাটা পড়তেও ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু বাংলাও একটা ইন্টারেস্ট তৈরি হবে, সেটা কিন্তু আমি এখানে বলে রাখলাম। থার্ড কনফিউশন হচ্ছে সিলেবাস ছোট না বড়, এটা কিন্তু একটা বিশাল ভাইটাল কোশ্চেন। সেটার কিন্তু কোনো শর্টকাট নেই। আমরা যদি স্কেলে মাপি যে এই সিলেবাসটা ছোটো আর এই সিলেবাসটা ছোট নয়, সেক্ষেত্রে কিন্তু স্কেলে মাপলে কিন্তু অ্যান্সারটা পাবো না। কারণ একটা কোনো সিলেবাসে কোনো সাবজেক্টের মানে আমি যদি আমরা কোনো সিলেবাসের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আশা রাখি সবাই জিওগ্রাফি পড়েছি। এবারে যদি আমি একটা এক্সাম্পল দিই যে প্লেট টেকটনিক থিওরি জাস্ট লিখে দিল, তাহলে জাস্ট প্লেট টেকটনিক থিওরি 3টে ওয়ার্ড, আবার প্লেট টেকটনিক থিওরিটাকেই আরও মানে ডিটেলসে লিখে দিল। যেমন প্লেট টেকটনিক থিওরি তার আন্ডারে লিখলো কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, নিউট্রাল প্লেট বাউন্ডারি, এইভাবে যদি 5টা-6টা তার ভাগ ক্যাটাগরি বা কিছু থিওরিটাকে C4 স্প্রেডিংটাকে রিলেট করলো হিমালয়া উইথ অরিজিন অফ হিমালয়া, এইভাবে যদি এটাকে লেটারটাকে বাড়িয়ে ওয়ার্ডটাকে বাড়িয়ে দিল, সেক্ষেত্রে কিন্তু মেটেরিয়ালটা অনেকটা বড় হয়ে যাবে সিলেবাসে, কিন্তু সিলেবাসটা একই রইলো, এই 3টে ওয়ার্ডের মধ্যেই রইলো। এইভাবে কিন্তু জাজ করাটা ঠিক হবে না। সেই ক্ষেত্রে আমি কি বলবো যে তোমাকে গো থ্রু করতে হবে। ফাইনালি যখন 2-3টা সিলেবাস সাবজেক্ট মানে সিলেক্ট করে নেবে, গো থ্রু কীভাবে করবে তুমি তো দেখলেও বুঝতে পারবে না, অমনি তো বুঝতে পারবে না। কোনো টিচার বা সিনিয়র দাদা বা যদি ওই সাবজেক্ট সম্পর্কে কোনো প্রিভিয়াস জ্ঞান থাকে, সেক্ষেত্রে কিন্তু সেটা কাজে লাগতে পারে। 4 নাম্বার পয়েন্ট কি, আমি টাইমে শেষ করতে পারবো কি না। এটা আমি বলবো যে এটা কিন্তু একটা বিশাল বড় মানে ফ্যাক্টর নয়। তুমি যদি মানে প্রায় সিলেবাসটা আমি দেখেছি, প্রায় বেশিরভাগ সাবজেক্ট পপুলার সাবজেক্টগুলো সিলেবাসটা মোটামুটি 80 to 100% মোটামুটি সম থাকে, মানে সেম থাকে। যদি মেটেরিয়ালস পাওয়া যায় এবং নিজের যদি ডেডিকেশন থাকে, সবগুলোরই সিলেবাস শেষ করা যাবে আমার মনে হয়। তবে আমি এই বিষয়ে 100% মতামত দিতে পারি না, কারণ আমি সব সিলেবাসগুলো পড়িনি। তারপর হচ্ছে আমি বেঙ্গলি ভার্সন নেব না ইংলিশ ভার্সন নেব, এই কনফিউশনটাও কিন্তু অনেকের মধ্যে আসে। স্পেশালি বেঙ্গলি ভার্সন যারা বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছো তাদের মধ্যে কিন্তু এই কনফিউশনটা খুবই আসে। যদি তার গ্র্যাজুয়েশন মানে ইংলিশ ভার্সন থাকে, আমি প্রথমেই বলে নিই যে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন তেমন একটা কিন্তু ম্যাটার করে না, কারণ তুমি কোয়ালিটিটা ম্যাটার করে। তুমি বাংলায় যদি কোয়ালিটি লিখতে পারো, সেটা কিন্তু ইংলিশে না লিখে কিন্তু নাম্বারটা পাবে না। মানে বাংলায় কোয়ালিটি লিখলে বাংলায় নাম্বার পাবে, ইংলিশে লিখলে ইংলিশে নাম্বার পাবে, এইভাবে কিন্তু ডিসক্রিমিনেশন করা হয় না। আরেকটা তাহলে এটা থেকে বলতে পারি যেটা ভালো লাগবে, যেটা তুমি ইজি কমফোর্টেবল সেটাই নেবে, এটা মানে নয় যে আমাকে এই সাবজেক্টটা নিতে হবে। তারপরে টিউটর অ্যাভেলেবেল কিনা, এই টিউটার অ্যাভেলেবেল কিনা সেটা কিন্তু তুমি একটু পার্শ্ববর্তী এলাকায় যে এলাকায় থাকো সেই এলাকায় খোঁজ নিলেই পাবে। তবে এইটার ক্ষেত্রে একটা সাবধানতা নেওয়া উচিত, সেটা হলো যে টিউশন হয়তো টিউটার কিন্তু অ্যাভেলেবেল, সে কিন্তু কোয়ালিটেটিভ মানে পড়ায় কিনা বা ঠিকঠাক পড়ায় কিনা সেটা কিন্তু জাজ করে নেওয়া বা ভেরিফাই করে নেওয়া খুবই জরুরি। কারণ এটা ছাড়া আমি তো অনেক টিউটার মানে থাকবে, সেক্ষেত্রে কোনটাকে সিলেক্ট করবো সেটাকে একটা খুঁজে পাওয়া, সঠিক মানে টিউটার বা গাইডেন্স খুঁজে পাওয়া কিন্তু একটা জরুরি। আর একটা অ্যাভেলেবেল মেটেরিয়াল আছে কি না, এক্ষেত্রে বলবো অনেক সাবজেক্টের অ্যাভেলেবেল মেটেরিয়াল আছে, কিন্তু এই অ্যাভেলেবেল মেটেরিয়ালগুলোর উপর ভরসা করা কিন্তু ঠিক হবে না। কারণ এই অ্যাভেলেবেল মেটেরিয়াল প্রায় অনেক ছেলেরা মেয়ের কাছে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো যে স্ট্যান্ডার্ড বই আছে কি না সেক্ষেত্রে সেইটা দেখা, এবং কোনো ভালো গাইডেন্স যেটা আমি আগে বলেছি সেটা খুঁজে নেওয়া, যদি গাইডেন্স নেওয়ার ইচ্ছে থাকে। আর যদি নিজে থেকে সেলফ প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড বই আছে কি না বা ইউপিএসসিতে কিছু মেটেরিয়ালস আছে কি না সেটা কিন্তু দেখে নেওয়া জরুরি বলে আমার
ওয়াইজ ডিসিশন আমি বা তুমি যে কেউ নিতে তখনই পারবো যখন আমরা আমাদের গোল বা এইমটা সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার থাকবো, মানে আমরা কি করতে চাইছি। এখানে এই ক্ষেত্রেও আমরা যদি ওয়াইজ ডিসিশন নিতে চাই, সেক্ষেত্রে আমাদের এম বা গোলটা হলো ডাব্লিউবিসিএসে সিলেক্ট হয়ে চাকরিটা আমার পকেটে ঢোকানো, মানে চাকরিটা আমি পাবো, এটাই হচ্ছে আমার গোল। এখানে কিন্তু আমরা নলেজ গেন তো অবশ্যই করব, কিন্তু মেন প্রায়োরিটি হচ্ছে কিন্তু নলেজ গেনের চেয়েও আমার বেশি প্রায়োরিটি হবে আমি ডাব্লিউবিসিএসটা সিলেক্ট হব, চাকরিটা যেন আমি পাই, মানে ওই যে ফাইনাল লিস্টে আসবে সেখানে যেন আমার নামটা থাকে। সেক্ষেত্রে আমাকে কিন্তু গোটা কয়েক মানে ক্রাইটেরিয়াকে ফিল আপ করতে হবে এই সিলেকশানটা পেতে গেলে বা এই ওয়াইজ ডিসিশনটা নিতে গেলে। যেমন এমনভাবেই সিলেক্ট করবো যেন আমাকে আর পরবর্তীকালে চেঞ্জ না করতে হয়। যদি আমি চেঞ্জ করে নিই, কিন্তু আমি এতদিন যে ধরো 2 মাস বলো, 3 মাস বলো, 5 মাস বলো, যতদিন পড়বো সেই পড়াটা কিন্তু আমার বেকার চলে গেল, আমাকে আবার নতুনভাবে চালু করতে হবে। সেই জন্য আমাকে কিন্তু প্রথমে ডিসিশন নিতে যদি আমার 10 দিন টাইম লাগুক, 20 দিন লাগুক, 2 মাস লাগুক, আমি তত দিনেই লাগাবো, কিন্তু আমার ডিসিশনটা যেন আমি দৃঢ়তার সঙ্গে আমি ওই ডিসিশনের সাথে লেগে থাকি, তাই হারিয়ে জিতি। কেন বলছি বুঝতে পারলো তো? কারণ হিউজ লস, মানে তুমি একটা 3 মাস পড়লে তারপরে আমাকে চেঞ্জ করতে হলো, একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে অপশনাল সাবজেক্টটা আমি চুজ করবো, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন্টারভিউতে অপশনাল সাবজেক্ট থেকে কোশ্চেন কিন্তু 99% মানে 90% চান্স আছে করবেই। সেক্ষেত্রে যদি তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন করেই করে, প্লাস অপশনাল সাবজেক্ট, সেক্ষেত্রে যদি গ্র্যাজুয়েশনের সাবজেক্ট আর অপশনাল সাবজেক্টটাকে মিলিয়ে দিতে পারি, সেটা কিন্তু অনেকটা বেনিফিশিয়াল হবে যে ক্যান্ডিডেট ইন্টারভিউ ফেস করবে। যে আমার কথাটা যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট সেকশনে বলবে, আমার মানে কথায় যদি কোথাও কোনো প্রবলেম আসে, বুঝতে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয়। কারণ শুধু তুমি এইখানে তো নাম্বার পেয়ে গেলে, অপশনালে ইন্টারভিউতে এবি গ্রুপে ইন্টারভিউতে একটা হিউজ নাম্বার থাকে 200 মার্কস। সেক্ষেত্রে কিন্তু যদি অপশনাল সাবজেক্ট বা গ্র্যাজুয়েশন সাবজেক্ট সম্পর্কে যদি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে কিন্তু, মানে ইন্টারভিউ নাম্বারের ক্ষেত্রে। সেই জন্য আমি কিন্তু অপশনাল সাবজেক্ট ক্ষেত্রে ইন্টারভিউটাকেও মাথায় রাখা জরুরি। সবচেয়ে আরেকটা বড় পয়েন্ট হচ্ছে, আমাকে মেন কথা হচ্ছে নাম্বারটা ওঠে কি না। তবে নাম্বার তো এটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে, নাম্বার যদি না ওঠে ওই সাবজেক্টে, তাহলে তো আমার নিয়ে কোনো লাভ হবে না। আমার সাপোজ প্রচুর ইন্টারেস্টের বেশি আমি নিয়ে নিলাম, একটা সাবজেক্টে আমার প্রচুর ইন্টারেস্ট আছে, আমার সাইকোলজি সম্পর্কে প্রচুর ইন্টারেস্ট, কিন্তু সাপোজ ওই সাবজেক্টে নাম্বারই ওঠে না, তাহলে আমার ইন্টারেস্ট তো আমার গ্রো হয়ে গেল, কিন্তু আমার নাম্বার হলো না, তাহলে আমি আমার গোল থেকে ডেভিয়েট হয়ে গেলাম, সেটা কিন্তু ঠিক নয়। মানে সেই জন্য আমি প্রথমে বললাম যে গোলটা সম্পর্কে ক্লিয়ার থাকা জরুরি। সেই ক্ষেত্রে আমাকে এমন সাবজেক্ট নিতে হবে সেখানে নাম্বার ওঠে। আবার যদি শুধু নাম্বারেই ওঠে কিন্তু আমার ইন্টারেস্ট নেই, আমি পড়তেই পারলাম না, পড়তে বসলেই অন্য মানে খেলার খবর বা সিনেমার কথা মনে পড়ে যায় বা বোরিং ঘুমোতে ইচ্ছে করে, সেই ক্ষেত্রেও কিন্তু চলবে না। সেই জন্য এখানে ডিসিশান সেটাই ঠিক হবে যে ক্ষেত্রে কম্বাইন্ড ডিসিশান, যে ক্ষেত্রে আমার ইন্টারেস্টও থাকবে এবং একটা নাম্বারও ভালো উঠবে। সেক্ষেত্রে যদি আমি এমন সাবজেক্ট চুজ করবো না হিউজ নাম্বার ওঠে কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই, হয়তো মিডিয়াম নাম্বার ওঠে আমার ইন্টারেস্টও আছে, বা আমি ক্রিয়েটিভিটি দেখাতে পারবো সেই সাবজেক্টে, সেই ক্ষেত্রে সেই ডিসিশানটাই হবে সঠিক ডিসিশান। তবে যেই ডিসিশানটাই নেবে সেই ডিসিশানটার সাথে স্টিক করে থাকবার প্রবণতা বা মেন্টালিটি নিয়ে থাকবে। থ্যাংক ইউ। আমি আর কিছু এই ভিডিওটা বাড়াবো না, এই ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে। যদি আমার এই অ্যানালিসিস বা এক্সপ্লেনেশনটা ভালো লাগে, প্লিজ ডু লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং পরবর্তীকালে এই অপশনাল বলো অন্যান্য সাবজেক্ট সম্পর্কে আমি মানে কিছু ক্রিয়েটিভ আলোচনা করতে থাকবো এইভাবে, যাতে তোমাদের গাইডেন্স বা পথটা ভালো হয়। থ্যাংক ইউ।